হয় অর্থ সম্পদ আজ আছে কাল নাই, মানে বলে টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল নেই। কিন্তু মানুষের ব্যবহার এবং মন মানসিকতাটাই আমি প্রাধান্য দিয়ে থাকি। ও অনেকে আবার বলে যে আমার এই ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ডে আসলে আমি মেসে থাকি, মেসের এই পরিবেশ, এটা আমার বাসা না বা বাড়ি না, এটা সমস্যা না। ব্যাকগ্রাউন্ড ওইটা কোনো ব্যাপার না, মানুষ ভালো নাকি আমি সেটা বিচার করবেন। আর আমি সবসময় বলি আমি মানুষের ব্যবহার, আচার আচরণ এবং কাজকর্ম দিয়ে মানুষকে বিচার করি। কার কত টাকা আছে বা কে বড় নেতা বা কে বড় সরকারি চাকরি করে, এইটা দিয়ে বিচার করে কোনো লাভ নেই। সরকারি চাকরি করে কিন্তু ঘুষ খায় বলেন, আবার হচ্ছে ঘুষ খায়, সুদে টাকা লাগায় বা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন হয়েছে যে সাধারণ মানুষ কিন্তু ভালো, আর ক্ষতি করে না, সে মানুষ অনেক ভালো। যেহেতু আমি শিক্ষা নিয়ে কথা বলতে চেয়েছি আপনাদের মাঝে, তো কিছু কথা বলি। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু 10 মিনিটের বেশি করব না। মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু হয়তো বুঝতে পারবেন আপনারা। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে যাবেন, আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার। তো শিক্ষা, বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা সেটা নিয়ে একটু আলোচনা করি। শিক্ষা ব্যবস্থা আমাদের যে ইউরোপ আমেরিকার শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক ডিস্টেন্স বা পার্থক্য আছে। এটা যারা শিক্ষা নিয়ে কাজ করে সেটা বুঝতে পারবেন আপনারা। তো আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ছোট করতেছি না, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আপডেট হওয়া দরকার। কেমন আপডেট হওয়া দরকার এটা আপনাকে ভাবতে হবে। ইউরোপ আমেরিকার ছেলেপেলেরা কি করতেছে, আমরা কি করতেছি, ও তাদের কার্যকলাপ কি, তাদের পরিবেশটা কি, তাদের পিতামাতা। আমাদের বাংলাদেশ কিন্তু একটা হচ্ছে দরিদ্র, মানে দরিদ্র বোঝেন, দরিদ্রতম দেশ কিন্তু, মানে নিম্ন নিম্ন আয়ের দেশ, কিন্তু আমরা মধ্যম আয়ের দেশ আর কিন্তু দাবি করি। কিন্তু আপনি যদি বাংলাদেশের 1,000 জন ধনী ব্যক্তিকে বাদ দিয়ে গড় অ্যাভারেজ করেন, দেখবেন বাংলাদেশ নিম্নতম আয়ের দেশ হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো 1,000 জনের কাছেই বাংলাদেশে অর্ধেকের বেশি সম্পত্তি আছে। আর এখন বাংলাদেশের এই সম্পত্তিগুলো কারা আছে, যারা বিজনেস করে তারা, আর বিভিন্ন নেতারা আছে, এদের কিন্তু ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তাদের ছেলে মেয়ে সব বিদেশে লেখাপড়া করে। ও তো এদের এদের হচ্ছে বিদেশে লেখাপড়া করার পরে এরা কিন্তু দেশের টাকায় লেখাপড়া করছে, কিন্তু ওরা কি দেশে আসে না, ফিরে আসে না, আর বিদেশেই সেটেল হয়ে যায়। তাহলে এখান থেকে বাংলাদেশে যে মেধা পাচার হলো, এটা কিন্তু শিক্ষা পাচার হয়ে গেল বাংলাদেশের থেকে। পাচার বলতে গেলে উনি তো দেশের, যেহেতু দেশের টাকা খরচ করে লেখাপড়া করছে, তাহলে উনি তো দেশে কোনো কিছু একটা ভালো কাজে নিয়োগ হওয়ার কথা, কিন্তু উনি তো নিয়োগ হচ্ছে না, উনি বিদেশে চলে যাচ্ছে। এটা কিন্তু শিক্ষা পাচার বলে, বা জ্ঞান পাচার বা মেধা পাচার বলে, এটা আমার ভাষায়। যেমন এখন আমরা যে বর্তমানে দেখছি ফিলিস্তিন ইসরায়েলের যে যুদ্ধটা, ওই যুদ্ধের ক্ষেত্রে আমরা কি দেখছি যে ড্রোন হামলা চলছে বা রকেট লঞ্চার এবং বিভিন্ন ধরনের পারমাণবিক বোমা নিয়ে আপনার হচ্ছে মহড়া চলতেছে। যে বাংলাদেশের কি আছে, আসলে বাংলাদেশের কিছুই নাই। বাংলাদেশের ড্রোন কিনে হাবিজাবি কিনে, আমার কথা হচ্ছে বাংলাদেশে যদি নিউক্লিয়ার পারমাণবিক যে বোমা, ওইটা পারমিশন নাই ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কয়টা ড্রোন তৈরি করছে, কয়টা ইউনিভার্সিটি ছেলে মেয়ে ড্রোন তৈরি করছে আমাকে দেখান। কয়টা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে বহির্বিশ্বে পড়ে এসে বাংলাদেশের ড্রোন তৈরি করছে বা আপনার হচ্ছে মিসাইল তৈরি করছে, বলেন। এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। হয়তো বা বলবেন যে আপনি লেকচারার হিসেবে এত বড় বাংলাদেশের নামে বদনাম করছেন। আসলে ভাই এটা বদনাম না, এটা আপনাদের মানে যে আপনার ল্যাক, এই ল্যাকটা তুলে ধরলাম। ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ছেলেপেলেরা লেখাপড়া করে, বুয়েট কুয়েট সুয়েট যত আছে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে, তাদের মূল টার্গেট কি থাকে জানেন? ওদের বিজ্ঞানী হওয়ার কোনো মূল টার্গেট থাকে না, বা কোনো কিছু উদ্বোধন করার মানে তৈরি করার মূল টার্গেট থাকে না। তাদের সকলের মূল টার্গেট থাকে বিসিএস। বিসিএস ক্যাডার হবে, একটা ভালো মেয়েকে বিয়ে করবে, বাস মালপাতি কামাবে আর আমাদের জীবনযাপন করবে। কিন্তু ওনারা কোনো কিছু উদ্বোধন করতে চায় না। দেখেন, ভারতের এপিজে আবুল কালাম আজাদের নাম শুনছেন, উনি কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন। বাংলাদেশের এমন মুষ্টিমে কয়েকজন আছে, কিন্তু এইটা তৈরি হচ্ছে না কেন? এইটা যদি তৈরি না হয় তাহলে আপনি কিন্তু বিশ্বের সাথে তাল মেলাতে পারবেন না। আমাদের দেশের ছেলেদের প্রচুর মেধা। যেহেতু আমি ক্লাস নিই কলেজে, আমি বা এই কলেজে ক্লাস নিই, আমি টিউশন অনেক আগে থেকে করাই এবং আমিও তো একজন স্টুডেন্ট। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে বাংলাদেশের স্টুডেন্টের কিন্তু মেধা আছে, কিন্তু ওই মেধাটা প্রপারভাবে আমরা খাটায় নিতে পারি না। এখন এই খাটানোর জন্য শিক্ষা, শিক্ষা মৌলিক অধিকারের ভিতরে যেহেতু শিক্ষা আছে, তো শিক্ষা মেবি 3 নম্বরে। আরেকটা 6টা মৌলিক অধিকারের ভিতরে আমি 2টা বলছিলাম, যে শিক্ষা এবং চিকিৎসা নিয়ে কথা বলবো। তো আজকে শিক্ষা নিয়ে বলবো, পরের দিন চিকিৎসা নিয়ে বলবো। তো এই যে চিকিৎসা, চিকিৎসা নিয়ে অনেক কেলেঙ্কারি আছে বাংলাদেশে। বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ
চিকিৎসা হয় না, কারণ এই যাদের টাকা আছে, এমপি মন্ত্রী বা বিজনেসম্যানরা, তারা চিকিৎসার জন্য বিদেশে চলে যায়। তো বাংলাদেশ সাধারণ মানুষ কিভাবে চিকিৎসা হয়? এদের কোনো ভালো যন্ত্রপাতি আছে? প্রত্যেকটা সরকারি হসপিটালে আপনি খবর নিয়ে দেখবেন যতগুলো যন্ত্রপাতি সব নষ্ট হয়ে পড়ে আছে। তাহলে বাংলাদেশের চিকিৎসা কিভাবে ভালো হলো? আর নেতারা বা বিজনেসম্যানরা ওরা বিদেশে যায়, আমাদের তো টাকা নাই, আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা কিভাবে চিকিৎসা করবে? এই প্রশ্নটাও আপনাদের কাছে রেখে গেলাম। হয়তোবা অনেকেই আমার সাথে দ্বিমত প্রকাশ করবেন, আবার অনেকেই একমত প্রকাশ করবেন। তো কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আপনার, আমার বা সকলের সন্তান, ভাই বোনের সন্তান যে মেধা আছে, এই মেধাটা যদি আমরা সঠিকভাবে খাটাইতে পারি, তাহলে দেখবেন আমাদের সন্তানরা ভবিষ্যতে ভালো করবে। এখন অনেক সমস্যা আছে আমাদের গার্জেনের ভিতরে। আমি একটা জিনিস দেখি, আপনার ছেলের ভবিষ্যৎ এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনার ছেলেকে আপনি কি তৈরি করবেন বা কি শিক্ষা দিচ্ছেন পরিবার থেকে, এটা কিন্তু আপনারা কোনোদিন দেখেন না। আপনাকে ছেলে টাকা চাচ্ছে, টাকা দিচ্ছেন, মোবাইল চাচ্ছে, মোবাইল দিচ্ছেন, হোন্ডা না কিনে দিলে আত্মহত্যা করতেছে, হোন্ডা কিনে দিচ্ছেন, কিন্তু পড়া করতেছে নাকি এটা কিন্তু খবর নিচ্ছে না। স্কুলে পাঠাচ্ছেন ঠিক আছে, কিন্তু ওই স্কুলে কাজগুলো বাড়িতে ঠিকভাবে করছে কি করছে না, এটা কিন্তু কোনো গার্জেন আমার মনে হয় না যে খোঁজ নেয়। কিন্তু যারা খোঁজ নেয় তাদের ছেলে পেলে অবশ্যই ভালোভাবে মানুষ হয়। ঠিক আছে, এই লেখাপড়ার পাশাপাশি নীতি নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষাও দেওয়া উচিত ছেলে মেয়েদেরকে। কারণ এই যে একটা ভিডিও দেখলাম আজকে, ভিডিওতে দেখলাম ওনার হচ্ছে কয়টা, 3টা না 4টা ছেলে, সবাই সরকারি কর্মকর্তা, সরকারি চাকরি করে, বিসিএস ক্যাডারও আছে মনে হয়, কিন্তু ওনাকে বৃদ্ধাশ্রমে রাখছে। আরে ভাই, তুই শিক্ষিত হইলি কিন্তু তোর মা বাপকে বৃদ্ধাশ্রমে কেন রাখলি? তোর বাড়িতে একটা চাকরের জায়গা হয়, তোর বাপ মায়ের জায়গা হয় না? অমন সে ছেলে থাকা না থাকা সমান কথা। তো এমন ভাবে ছেলেকে মানুষ করেন না যে ওই ছেলে আবার কি আপনাকে বাড়ি থেকে বের করে দেয়। বাপ মায়ের সঙ্গে আমাদেরও ঝামেলা হয় ছোট ছোট, কিন্তু তার মানে এই না যে বাপ মাকে বের করে দিতে হবে বাড়ির বাইরে। এমন ছোট মন মানসিকতা যেন আপনার ছেলে মেয়ের ভিতরে না তৈরি হয়, সেইভাবে আপনাদের অবশ্যই নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে, পরবর্তীতে অবশ্যই আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মধ্যে শেয়ার করব। আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি, সুস্বাস্থ্য কামনা করে আপনারা আমাদের গ্রুপে ভালো থাকবেন। আর আমাদের গ্রুপে যে 1.5 লক্ষ প্লাস মেম্বার, সেটা আপনাদের সকলের অবদান, কারণ আপনারা আছেন আমাদের পাশে, যার জন্য আমাদের গ্রুপের লোক সংখ্যা অনেক বেশি হয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুড বাই, টাটা। পরে অবশ্যই আরও কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেটা মূলত। আর ভিডিও তৈরি করার আমার তো এত অভ্যাস নেই, সাধারণভাবে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে ভিডিও তৈরি করার এবং কিছু আপনাদের মাঝে শেয়ার করার। আপনারা শিখুন, কিছু শিখুন। আমি আমার এই ছোট্ট জ্ঞানে আমার যতটুকু, কিন্তু অবশ্যই আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, পুরো খারাপ না। আমার কথাটা যদি ভালো লাগে তাহলে আপনারা রাখবেন, না হলে রাখবেন না। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। একটু লাইভে আসলাম, এই গরমের ভেতরে ঘোরাফেরা করতে করতে রায়টা পাথরঘাটে, পাথরঘাটের মনোরম পরিবেশ দেখাবো। ওই যে আমাদের এক বন্ধু আছে টিকটকার, দেখেন ওই যে টিকটক করছে। আর আসলে আমার টিকটক আইডি নাই, যার কারণে এই যে আমার বন্ধু রবিন, অবস্থাটা দেখেন কি অবস্থা। ওই আর একজন টিকটকে ব্যস্ত। মূলত আসা নদীর ধারে, যে নদীর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। সব মিলায় ভালোই লাগছে। এর আগে ঈদের 2য় দিন আমরা বেড়াতে গেছিলাম ফিলিপনগরে। যেহেতু ফিলিপনগর এবং এই রায়টা একই নদীর এমাথা বললে ভুল হবে, নদীর কিনারা ধরে যাইতে যাইতে আপনার ফিলিপনগর বাঁধবে, মানে আপনার রায়টা, তারপরে টোটালটা মরিচা ইউনিয়নের পর ফিলিপনগর ইউনিয়ন, মানে পর একই নদীর ধার দিয়ে। আর এই যে নদীর অপোজিটে হয়তো বা দেখছেন ওই যে সূর্য নয়, সূর্যকে দেখা যাচ্ছে না, সূর্য চলে গেছে। আর সময় তো 7টা বাজে, 7টার সময় বাজে, সময় কিন্তু অনেক হয়ে গেছে। এর আগে 6টার সময় বেলা ডুবতো, এখন 7টা, 1 ঘন্টা বেলা বেশি হয়ে গেছে, যার জন্য সূর্য আর দেখাইতে পারলাম না। কিন্তু সব মিলে নদীর যে ভিউটা অনেক সুন্দর।
আর লাইভ করছি, এর আগে লাইভ করা হয়েছে খুব কম। আমার জীবনে লাইভ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু নেটওয়ার্ক যে সিস্টেম, বাংলাদেশের নেটওয়ার্কে যে কানেকশন কি নেটওয়ার্ক সংযোগ এত জঘন্য, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি 4G নেন আর 3G নেন, ওই যে টিকটক করে 4G আর 3G যেটাই নেন না কেন, মেয়েরা আছে ওদিকে, 4G আর 3G যেটাই নেন না কেন নেট কানেকশন একদম খারাপ, 2G চাইতেও খারাপ। বাংলাদেশের যে সার্ভারটা ভালো করা দরকার নেটের, তার জন্য অনেক দিন নেট কিনে ওই কণ্ঠ ভালোভাবে বোঝা যায় না। আমি নিজে অনেকদিন ট্রায়াল দিয়েছি, ট্রায়াল দিয়ে দেখে লাইভ করার সময় ওটা হয়ে যায়, কথা ভালোভাবে বোঝা যায় না, সাউন্ড আসে। তো ভাবলাম আজকে একটু আপনাদের মাঝে লাইভ করি, হয়তো লাইভটা ডিলিট করে দেবো আমি, জাস্ট দেখানোর জন্য আপনাদের। জুয়েল ডাকতেছে, ওই উঠি চলো। রাইটে পাথরঘাটে আছি আমরা এখন, পাথরঘাটের মধ্যে বসে আছি। পরিবেশ অনেক সুন্দর, ঠান্ডা আছে। যাই হোক, সারাদিন রুমের ভিতর বসে থাকার চেয়ে বিকেল বেলা একটু ঘুরতে বের হইলে মনে হয় মাইন্ডটা ফ্রেশ হয়, যার জন্য আমরা বের হয়েছি। আর সবাই টিকটক করতে ব্যস্ত, আমি আর ভাবলাম একটু লাইভে যাই। তো ভবিষ্যতে ইচ্ছা আছে লাইভে গিয়ে বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখাবো, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সব দেখাবো। আমি হয়তো আমার লেট হইতে পারে, কবে যাব সেটা শিওর বলতে পারবো না আপনাদের, কিন্তু এক সময় আসবে যখন আমি দেখাবো এগুলো। শর্ট ভিডিও বানাতে জুয়েল ওকে, শর্ট ভিডিও ছেলে মত শর্ট ভিডিও বানাতে তুই বাড়ি দে না, বাইরে ভিডিও করতে পারে না ভিডিও লাইভে। হ্যাঁ অনলাইনে না, এখন বোঝা আল্লাহর রহমতে বোঝা যাচ্ছে নাকি সে আমি। এই রবিন দেখতো লাইভটা ভালোভাবে বোঝা যাচ্ছে নাকি, লাইভে সাউন্ড ক্লিয়ার হলে একটু কমেন্ট করে কেউ বলবেন তো সাউন্ড ক্লিয়ার হচ্ছে নাকি। যদি সাউন্ড ক্লিয়ার হয় তাহলে দয়া করে একটু বলেন কমেন্ট করে, কারণ আমাদের সাউন্ড কোয়ালিটি আমি ভালো দিতে পারিনি এর আগে 4-5 দিন লাইভ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সাউন্ড কোয়ালিটি আর নেটওয়ার্ক কানেকশন, মানে নেটওয়ার্ক কানেক্টিভিটি যেটা বলা হয় আমাদের, 4G লেখা ওঠে কিন্তু 2G চাইতেও খারাপ মানে কন্ডিশন গ্রামে এবং শহরেও। আমি এটা দেখছি যে যখনই লাইভে যাই তখনই কি নেটওয়ার্কের আর কি আপডেট ভালো আসে না। তো এইটা সবচেয়ে দুঃখের বিষয়। নেটওয়ার্ক যদি কানেকশন 4G দেয় তাহলে 4G সমপরিমাণ যে MBPS ওইটা যদি দেয় তাহলেই তো আমরা লাইভ করতে পারি, কিন্তু লাইভ করতে গেলে দেখা যায় 2G সমানও কি কানেকশন আমরা পাইনি, 2G যে স্পিড ওই স্পিডটাও পাই, MBPS ও পাওয়া যায় না। তো দেখেন, এখন যদি ক্লিয়ার ভাবে কথা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে কেউ জানাবেন। আমার একটা ছোট ভাই আছে সিয়াম চৌধুরী, মনে হয় লাইভ দেখছি। তো আপনারা সাথে থাকুন, দেখুন, দেখলে বুঝতে পারবেন।
ওইদিকে আরো আমার দুজন আছে, পুরো ডাকতেছে মনে হয়। নেট কানেকশনের খুব সমস্যা হইতে পারে। তো মোটামুটি হয়তো বা যতটুকু পারি দেখাইলাম আপনাদের। জায়গাটা পাথরঘাট এখন লোকেশন দিই, হয়তো আমাদের ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেলও অনেকে আছে এই পাথরঘাট চিনবেন, যারা কুষ্টায় বাসা বা ভেড়ামারা দৌলতপুরে বাসা, তারা ভালো চিনবেন জায়গাটা পাথরঘাট। কিন্তু যারা বাংলাদেশে দূর দূরান্তে বা শেষ সীমান্তে অন্য প্রান্তে বাসা, তারা তো হয়তো বা চিনবেন না। ও তাদের জন্য লোকেশনটা বলে দিলাম যে ভেড়ামারা থানা, এটা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানায় এই রায়টা পাথরঘাট। আর এই পাথরঘাট নিয়ে অনেক গল্প শুনতাম এখানে। আর এখানে যে রেল লাইন ছিল, এটা কিন্তু একসময় রেল লাইন ছিল। এই যে উঁচা যেটা দেখছেন, ওই যে পথের উপরে যে মানুষ চলাফেরা করছে, ওইটা কিন্তু রেল লাইন ছিল। রেল লাইন থাকা অবস্থায় আমাদের তো যখন জন্ম হয়নি, এটা শুনি দাদাদের মুখে বা মুরব্বীদের মুখে শুনি যে এই পাথর নাকি রেল গাড়ি করে নিয়ে এখানে ঢালা হয়েছে। তাহলে ভাবেন কি পরিমাণ পাথর ঢালা হয়েছে এখান থেকে ওই যে ওই পর্যন্ত। আরো আছে ওইদিকে, অতদূর যা আমাদের যারা এখন সম্ভব হচ্ছে না, আমরা বাড়ি চলে যাব। তো লাইভটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আবার চেষ্টা করব লাইভে আসার। আমি বলেছি যে আপনাদেরকে বোঝাবো, আমি এর আগে বলছি যে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমার যাওয়ার খুব ইচ্ছা। বিভিন্ন জেলার দর্শনীয় যে স্থানগুলো আছে, সেই স্থানগুলো আমি যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুড বাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন বা দেখছেন, তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি বলেছিলাম যে আমি আমাদের এই গ্রুপে, ফেসবুক সরকারি চাকরির খবর এবং বিজ্ঞপ্তি গ্রুপ এবং আমার পেজ এবং আমার একটা গ্রুপও আছে, আর একটি গ্রুপ, সেটা হচ্ছে ডেইলি আপডেট, দ্য ডেইলি আপডেট, আপডেট নিউজ, ডেইলি নিউজ বলে আর একটা গ্রুপ আছে। ওইখানে যত প্রকার আপডেট খবর সবগুলো আপনাদের মাঝে জানাবো। এবং এটা আমি যেহেতু আমার প্রথম ব্লগিং করছি বা ভিডিও তৈরি করছি, সেহেতু হয়তো বা জড়তা থাকবে বা থাকতে পারে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করেছি এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া প্রত্যাশী সেটাও বলেছি। তো সে অনুপাতে বা সে অনুসারে যেটাই বলি না কেন, আমি হচ্ছে আজকেও কিছু একটু আপনাদের মাঝে আপডেট শেয়ার করতে যাব। সে আপডেট গুলো খবর, যেটা আপডেট খবর আমি যেগুলো ছাড়বো সেগুলো আপডেট খবর, দেশের মানে বর্তমান পরিস্থিতি, পরিবেশ কি অবস্থা আছে বা কি খবরগুলো আপনাদের জানা উচিত বা আপনারা জানলে ভালো হবে, সেগুলো নিয়ে আমার এই উদ্যোগ আমার, এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এবং আর একটি উদ্যোগ ছিল, সেটা হচ্ছে বলেছিলাম যে আমাদের চাকরির খবর যে গ্রুপ যেটা আছে, সেটাতে আমরা কি প্রশ্ন এবং উত্তরপত্র আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হন। তো চলুন আজকে শুরু করা যাক। আজকে যে আপডেট গুলো সেগুলো আমি একটু দেখাবো। এটা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের চাকরির খবর গ্রুপ আছে, সেটা বলবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা বিষয় আমরা লক্ষ্য করলাম। সেটা হচ্ছে যে অনেকে 71 মার্ক পেয়েছে কিন্তু মেডিকেলে চান্স পায় নাই, এবং অনেকে 41 মার্ক পেয়েছে কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে মুক্তিযোদ্ধা কোটা বা বিভিন্ন কোটায়। এখন আমার কথা হচ্ছে যে কোটার জন্য এত আন্দোলন, তাহলে এই কোটায় চান্স পেল কেন? এই প্রশ্নটা আমার থেকে যায়, যেটা আমি বলেছি এর আগে, যে এটা আমার হচ্ছে ব্যক্তিগত বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যে স্বাধীনতা বা বাক স্বাধীনতা, সে অনুপাতে আমার এই কথাটা, আমার
আমি কাউকে ছোট করছি না বা মুক্তিযোদ্ধাদেরও ছোট করতেছি না। মানে কৌটা নিয়ে এত আন্দোলন, তারপরেও কেন কৌটা থাকলো, আর কোথায় 71 আর কোথায় 41, এটা বিবেচনা আপনারা একটু আনবেন। অবশ্যই যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এই প্রশ্নটা আপনাদের মাঝে থাকলো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে বাংলাদেশে যে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাকটা, এই পোশাক নিয়ে অনেক ট্রোল হচ্ছে। যে অনেকে বলেছেন যে হচ্ছে নতুন বদলে পুরনো মদ। কথাটা আসলে অন্যভাবে বলছেন, বাগধারা অনুপাতে এই কথাটার কিন্তু অর্থ একই, যে আসলে পুরোনো মানুষগুলো নতুন ভাবে এই পোশাকে নিযুক্ত। কিন্তু অনেকে পোশাকের কোয়ালিটি নিয়ে অনেক কথা বলেছে। তো আমার একই মত, অপিনিয়ন যেটা আছে সেটা বলতে পারি যে বাংলাদেশে যে পোশাক কোয়ালিটিটা করছে, এই কোয়ালিটিটা ভালো হয় নাই। আমি নিজেই বলতেছি, কে কি বলতেছে সেটা বা সরকারি প্রশাসন বা মন্ত্রণালয় কি বলছে ওটা আমি জানি না, কিন্তু পোশাকের কোয়ালিটিটা ততটা ভালো হয় না। জাঁকজমক হইতে হবে যেন পোশাক দেখে বোঝা যায়, কিন্তু পোশাকের কোয়ালিটিটা তিনটাই প্রায় সেম সেম। অন্যান্য বাহিনীর পোশাকের সাথে আপনারা কম্পেয়ার করেন, ইউরোপ আমেরিকা যে পোশাকগুলো তৈরি করেছে পোশাকের সাথে তুলনা করুন, পোশাকের তেমন তারতম্য হয় না, বরং আগের পোশাকই ভালো ছিল আমার কাছে মনে হয়। এখন এইটা শোকজ করতে পারে অনেকে, আসলে শোকজ করে লাভ নেই ভাই। আমার এটা অপিনিয়ন জানালাম, আপনার মন্ত্রণালয়ে যদি কেউ থাকেন বা দেখেন তাহলে এটা একটু আলোচনা ডিসকাস করেন। এটাই, শোকজ করে কোনো লাভ নেই। এটা হচ্ছে আমার কাছে আমার মতামত, আমি জাস্ট জানালাম। এখন আপনার ভালো লাগতেও পারে নাও পারে, এটা আমি গ্রুপে আগেও বলেছি যে আমার মতামত আমি শেয়ার করি আপনাদের মাঝে, এবং আপনারা আপনার মতামত শেয়ার করবেন, কিন্তু শালীনতা বজায় রেখে। কোনো খারাপ ভাষা ব্যবহার করবেন না, ভালো ভাষা ব্যবহার করবেন, যেন যুক্তি থাকে কথায়। এবং তৃতীয় কথার একটা দেখলাম, ধর্ম নিয়ে যে অবমাননা, ইরানের পপ তারকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধর্ম অবমাননা করছে, অবমাননা করার জন্য ওনার মৃত্যুদণ্ড হয়েছে। এটা ইরান, হ্যাঁ ইরান, সম্ভবত ইরানের। তো অবমাননা করা যাবে না, কোনো ধর্মই অবমাননা করা যাবে না কাউকে। আর আমরা যেহেতু আমার কুষ্টিয়া জেলার বাসিন্দা বা কুষ্টিয়া জেলার ছেলে, আমি বলতে পারি আমার ফ্রেন্ডের ভেতর অনেকে হিন্দু আছে, আমি তাদের সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করি এবং তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর আমার জানা মতে হিন্দুরা কুষ্টিয়া অনেক ভালো আছে, তাদের কোনো ধর্মীয় উৎসব বা ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো রকম কোনো ত্রুটি হয়নি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি এবং গর্বের সহিত বলতে পারি। এবং তাদের সাথে আমার ভালো সম্পর্ক, এমনকি ধর্মীয় আঘাত হানে এমন কোনো পোস্টও করি না আমি এই গ্রুপে। আমি আগেই বলেছি কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিষয় নিয়ে আমি মানে ছোট বা বড় করবো না। যার যার ধর্ম তার তার কাছে, যার যার উৎসব তার তার কাছে, এটা বলি। এখন যার যার ধর্ম, যার যার উৎসব সবার, এই কথাটা কিন্তু না। এটার ভিতরে অনেক কিন্তু কাহিনী আছে। এই কথা যে মানে আপনার গা ভাসাবেন শ্রদ্ধে, এটা কিন্তু না। কেন ধর্ম যার যার, উৎসব তার তার, এটা একটু বলি। আমাদের ধর্মে যেটা হালাল আছে অন্য ধর্মে এটা হারাম আছে, তাহলে উৎসব সবার কিভাবে হলো? এটা আপনার সাধারণ একটা জ্ঞান দিয়ে কথা বলেন। এবং ওদের ধর্মে যেটা হালাল সেটা আমার ধর্মে হারাম আছে, তাহলে আমি কিভাবে ওইটা উৎসব সবার পালন করলাম? এই ক্ষেত্রে মানে স্রোতে গা ভাসানো যাবে না, যার যার ধর্ম উৎসব তার তার, এটাই। এখন অনেকে বলতে পারেন যে আমাদের এখানে লুটপাট হয়েছে। আমি বলতে পারি যে আগস্টের যে জুলাইয়ের যে অভ্যুত্থান ঘটে, তারপর থেকে অনেক আমাদের কুষ্টিয়ায় কোনো হিন্দু যা আছে, হিন্দু সম্প্রদায় আছে, সব ভাইরা খুব ভালোভাবে চলাফেরা করছে এবং খুব ভালোভাবে বিজনেস করছে। অন্য এলাকাও আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা জেলার হিন্দুরাই কি মোটামুটি ভালো আছে, খারাপ কোনো জেলার হিন্দুরা নেই। হয়তোবা দু এক জেলায় দাঙ্গা হতে পারে, এটারও কারণ আছে। হয়তোবা তোরা আওয়ামী লীগ যে সরকার ছিল, আওয়ামী লীগ, সে
সে সরকারের আমলে হয়তো বা জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করছে বা খারাপ কিছু করছে, তারাই কি শিকার হয়েছে এইসবের। তাছাড়া সকলে ভালো আছি। তো তারপরে যদি কোনো অপিনিয়ন্স বা মতামত থাকে তাহলে ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। এবং প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা সকলে বাংলাদেশের নাগরিক। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো কিছু নাই। আপনারা যদি ভালো লাগে আপনি মুসলিম হতে পারেন, আপনার যদি ভালো লাগে সে আপনি হিন্দু হতে পারেন। আপনার পাপের হিসাব আপনাকে দেওয়া লাগবে, কিন্তু ধর্মীয় নৈতিকতা আমাদের মধ্যে থাকা দরকার। সবাইকে সৎ হওয়া দরকার, ভালো হওয়া দরকার, সৎ হতে হবে। সৎ যদি না হন তাহলে দেশে কখনো উন্নতি হবে না। এবং দুর্নীতি যদি যতদিন না পর্যন্ত এই দুর্নীতিকে প্রতিহত না করতে পারবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো উন্নতি সম্ভব না, বলে দিলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুড বাই। আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আমাকে। আমার যতগুলো আপডেট আসবে সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ। কোন এক সময় নেপোলিয়ন বলেছিল, তুমি যদি আমাকে একটি শিক্ষিত মা উপহার দাও তাহলে আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। আসলে তিনি ঠিকই বলেছিলেন। তাহলে একজন শিক্ষিত মা হতে হলে আপনার মাঝে মাঝে যে সকল গুণাবলী থাকতে হবে সেগুলো আছে নাকি আপনি কি একবার ভেবে দেখেছেন? আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে, আমি এটা বলে দিতে পারি। তাহলে একজন শিক্ষিত মা হতে হলে আপনাকে অবশ্যই কিছু গুণাবলীর বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনার মাঝে এই বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে কখনোই আপনি শিক্ষিত মা হতে পারবেন না। শুধু শিক্ষিত মা না, আপনাকে অবশ্যই শিক্ষিত একজন পুত্রবধূ হতে হবে এবং শিক্ষিত একজন শাশুড়িও হতে হবে। এখন আপনি বলবেন তাহলে কেন শিক্ষিত পুত্রবধূ এবং শিক্ষিত শাশুড়ি কি বাংলাদেশে নেই? আছে, কিন্তু তাদের মধ্যে শিক্ষিত পুত্রবধূ এবং শিক্ষিত মায়ের যে ভেতরে যে মেলবন্ধন বা মহব্বত, সেটা কিন্তু আমার আপনার মাঝে নাই, যার জন্য সংসারে আজকাল অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে। আমি অনেক ভেবে চিন্তে অনেক পরীক্ষা পর্যবেক্ষণ করে একটি বিষয় আমি লক্ষিত হলাম যে আজকালের সংসারে বউ শাশুড়িকে দেখতে পায় না এবং শাশুড়ি বউকে দেখতে পায় না। বউ বলে শাশুড়ি খারাপ এবং শাশুড়ি বলে বউ খারাপ। এটার কারণ কি আপনি কখনো খুঁজে দেখেছেন বা আইডেন্টিফাই করেছেন? এর একটি সঠিক সমাধান আমার কাছে আছে, সেটি হচ্ছে প্রত্যেক পুত্রবধূকে তার শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে এবং প্রত্যেক শাশুড়িকে তার পুত্রবধূকে নিজের মেয়ে বা পেটের কন্যাকে যেমন দেখেন ঠিক সেম ভাবে দেখতে হবে। তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দোষ ত্রুটি মার্জনীয়। আমাদের প্রত্যেক পুত্রবধূরও বা প্রত্যেক মেয়েদের কিছু ভুল আছে এবং ঠিক প্রত্যেক শাশুড়িরও কিছু ভুল আছে। ছোট ছোট ভুলগুলো আপনারা কি অ্যাভয়েড করবেন, তাহলে দেখবেন সংসার অনেক ভালো হবে। কিন্তু এখনকার মেয়েরা শ্বশুর শাশুড়ি পাতে ভাত দেয় না, বলে শ্বশুর শাশুড়ি খারাপ এবং শাশুড়িরা দোষ দেয় যে আমার ছেলের বউ খারাপ। এইটার কারণ কি? এইগুলোর কারণ যদি আপনার জানা থাকে তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর ডিভোর্সের কথা তো বলবোই না, ডিভোর্সের সংখ্যা এত পরিমাণ বেড়েছে, গ্রামের তুলনায় শহরে ডিভোর্সের পরিমাণ বেশি। আর অনেক বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখেছে যে শিক্ষিত যে সকল মেয়েরা শিক্ষিত তাদের ডিভোর্সের সংখ্যা বেশি। তাহলে কি লেখাপড়া করে কি মেয়েরা ভুল করছে? এই প্রশ্নটাও আপনাদের মাঝে রেখে গেলাম।
এবং ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে দেখলাম একজন পোস্ট করেছে যে আজকাল একজন ছেলের সঙ্গে একজন মেয়ের বিয়ে হয় না। কথাটা শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, আমিও অবাক হয়েছি। কিন্তু পরের লাইন পড়ে দেখলাম আজকাল একটা ছেলের সঙ্গে একজন মেয়ের বিয়ে হয় না, কিন্তু একজন সরকারি চাকরিজীবী এবং বড়লোক ছেলের সঙ্গে একজন শিক্ষিত মেয়ের বিয়ে হয়, যার কারণে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। কথাটা আমাকে ভাবিয়েছে, আমি সেজন্য আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করলাম। এছাড়াও আমাদের সাপ্তাহিক চাকরির খবর এবং নিয়োগ বিজ্ঞপ্তি এই গ্রুপে বেশ কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করি। এই শেয়ারগুলো কেন শেয়ার করি? যেন আপনারা জানেন, বুঝেন। আমি বলেছিলাম যে প্রথমে বলেছিলাম যে এই ভিডিওটি যদি আপনি দেখেন বা আপনার টাইম লাইন বা শেয়ার করে রেখে দেন, তাহলে আপনার অনেক উপকার হবে বা আপনার কাজে লাগবে। আমার সঙ্গে আপনি মিলিয়ে নেবেন যে 4টা ঘটনা বা 3টা ঘটনার কথা আমি বললাম, এই ঘটনাগুলো আমাদের ব্যক্তি প্রত্যেকের জীবনে, প্রাত্যহিক জীবনে এই বিষয়গুলো খুবই দুর্বিষহ, যেটা আমাদের ভিতরে কুরে কুরে খাচ্ছে। এখন আমি এইটা বলার একমাত্র কারণ হচ্ছে যে যেন এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পায় বা ডিভোর্সের সংখ্যা যেন না বাড়ে। এবং ডিভোর্স যদি হয়, তাহলে একটা সংসারে যদি ডিভোর্স হয়, তাহলে ছেলে মেয়ে যদি থাকে, তাহলে তাদের অবস্থা কেমন হয় সেটা যাদের ডিভোর্স হয়েছে তারাই বোঝেন। আর আমরা অনেকেই পিতামাতা যারা আছি, যদি একটা কন্যা সন্তান থাকে, একটু চেহারা যদি ভালো হয় আল্লাহর রহমতে, তাহলে তো তারা আর এলাকার মানুষকে মানুষ ভাবি না। একজন বড় লোক চাকরিজীবী, সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু বয়সে যে বয়সে যে ম্যাচিং করতেছে কি না করতেছে এটা কিন্তু আমরা দেখি না। এদিকেও আপনাদের একটু ভাবা উচিত। একটি কথা মনে রাখবেন, শুধু টাকা পয়সা সব না। আপনার মেয়েকে কার হাতে তুলে দিচ্ছেন, তার কাছে আপনার মেয়ে ভালো থাকবে কি না সেটাও কিন্তু একবার ভেবে দেখা উচিত আপনার। আমি আপনাদের বলেছিলাম যে যত প্রকার আপডেট খবর সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এই জন্য যে এই কথাগুলো আপনাদের প্রত্যেককে জেনে রাখা উচিত। কেন জেনে রাখবেন? কারণ আপনিও আজকাল স্টুডেন্ট আছেন এবং বা অনেকে শাশুড়ি আছেন, শ্বশুর আছেন, তাদেরও এই সূত্রগুলো সব অ্যাপ্লাই করা উচিত। কারণ শুধু আপনাকে ছেলে হিসাবে ভালো হলে হবে না, আপনাকে একজন ছেলে বাবা হিসাবে ভালো হতে হবে, আপনাকে একজন মা হিসাবে ভালো হলে হবে না, একজন শাশুড়ি হিসাবে ভালো হতে হবে। এইগুলো আমাদের যে সমস্যা, এগুলো আমরা কি মেনে নিই, একজন আর একজনের উপর দোষ দিই, যার জন্য আমাদের এই সমস্যাগুলো বেড়ে যায়। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিন বা অন্যকে দেখার বা জানার সুযোগ করে দিন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার। আর আমার সঙ্গে যুক্ত থাকতে আমার পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর সাপ্তাহিক চাকরির খবর এবং নিয়োগ বিজ্ঞপ্তি যে গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন থাকতে পারেন। সকল আপডেট, চাকরির আপডেট এবং দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতির খবরও আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ, সকলে সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, গুড বাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। চলে আসলাম অনেকদিন পর লাইভে, সবাই যুক্ত হয়ে যাবেন, সবাই যুক্ত হয়ে প্লেয়ার ভালোবাসা নিয়ে যাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকে সকলকে প্লেয়ার ভালোবাসা দেওয়ার। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন।
সবাই যুক্ত হয়ে যাই। আসলে আজকে লাইভে যুক্ত হতে দেরি হয়ে গেছে, একটু কাজে ব্যস্ত ছিলাম এই জন্য। সবাই দ্রুত যুক্ত হয়ে যাই। ইস্টার জাহান ডালিয়া আপু যুক্ত হয়ে গেছেন, আবার আসলাম, চলে আসছেন পায়েল ঘোষ দিদি ভাই, চলে আসছেন, ধন্যবাদ দিদি ভাই চলে আসার জন্য। নুপুর ইসলাম চলে আসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইস্টার জাহান ডালিয়া আপু অবশ্যই জানাবেন প্রথমে কেটে গেল কেন। আসলে নেটের সমস্যার কারণে কেটে গেছে, নেটের সমস্যার কারণে কেটে গিয়েছিল। সবাই যুক্ত হয়ে যাবো, সবাই একটু ট্যাপ করবো, মেনশন করে দেবো, ঠিক আছে? লাইভটাকে সাজিয়ে তুলবো অবশ্যই। সবাই একটু দ্রুত প্রথম লাইভ কেটে গেলে প্রথম কমেন্ট করলাম, তাই প্রথম কমেন্ট করেছিল আমাদের পায়েল দিদি ঘোষ দিদি ভাই, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। সবাই যুক্ত হয়ে যাবো, ঠিক আছে? সবাই যুক্ত হয়ে আজকে ভালোবাসা নিয়ে যাবো, সবার পরিবারের চেষ্টা করবো আজকে ভালোবাসা নিয়ে চলে যাওয়ার জন্য। ফার্স্ট কমেন্ট ফার্স্ট শেয়ার ডান, ধন্যবাদ। ফার্স্ট কমেন্ট ফার্স্ট শেয়ার ডান করেছেন আমাদের নুপুর ইসলাম আপু, ধন্যবাদ আপনাকে অনেক। হাবিব সারু ভাই কেমন আছেন? হ্যাঁ ইসরাত জাহান ডালিয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। ছড়িয়ে দিয়ে এলাম, অবশ্যই সবাই একটু ছড়িয়ে দিবেন, শেয়ার করে আসলাম, অবশ্যই শেয়ার করে আসবেন, সবাই শেয়ার করে দেবেন, গ্রুপে শেয়ার করবেন, অবশ্যই ওয়াচিংটা বাড়াতে হবে আমাদের, ওয়াচিংটা বাড়ানোর চেষ্টা করবো। সবাই একটু দ্রুত করুন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ফারাদ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। ফারাদ ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। সবাই একটু কমেন্ট করে, সবাই একটু মেনশন করে দিই, হ্যাঁ সবাই একটু মেনশন কমেন্ট করি, হাইলাইট করে দিই, যেন দ্রুত সবাই যুক্ত হয়ে যায়, ঠিক আছে? আমি বেশিক্ষণ করবো না, আমি চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যেই শেষ করে দেওয়ার জন্য, কারণ আমি এখন খাওয়া দাওয়া করিনি, ঠিক আছে? আমি আগের দিনে ভালোবাসা পাইনি ভাইয়া, নুপুর ইসলাম আগের দিনে ভালোবাসা পাইনি, আজকে সবাই পাবে, আমি সবাইকে দেবো আজকে। আজকে আমি সবাইকে দিয়ে দেবো, সমস্যা নাই। কেমন আছেন ভাই লিখেছেন ফাহাদ হোসেন ভাই, আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি, শেয়ার করে আসলাম লিখেছেন ইসরাত জাহান আপু। জাকিরুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকিরুল ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জাকির ভাই অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ লিখেছেন ফাহাদ হোসেন ভাই। নুপুর ইসলাম লিখেছেন শুভ সন্ধ্যা প্রিয় আপু। 5টা গ্রুপে শেয়ার করে চলে আসলাম। দাদা ভাই লিখেছেন আমাদের রূপান্তর মজুমদার, কেমন আছেন দাদা ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন। কি নিত্য নতুন ব্লগ লিখে মেনশন করেছেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাইজান। কেমন আছেন দাদা ভাই লিখেছেন পায়েল ঘোষ, হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। সজল হোসেনকে মেনশন করে দিয়েছেন নুপুর ইসলাম আপু, ধন্যবাদ। সবাই একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়ানোর চেষ্টা করি, সবার কাছে পৌঁছাই দিই। সবাই মিলে একসাথে ট্যাপ করো, হ্যাঁ সবাই মিলে একসাথে সবাই ট্যাপ করো, ওয়াচিংটা বাড়াই। আসলে ওয়াচিং কমলে হবে না, আজকে চেষ্টা করতে হবে ওয়াচিংটা বাড়ানোর, কারণ অনেকদিন পর আসছি আমি লাইভে। যদি আপনারা ওয়াচিংটা একটু বাড়াতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে। টুকিটাকি খুব সুন্দর লাইভ লিখেছেন রূপনাথ মজুমদার, ধন্যবাদ। সবাইকে অনুরোধ করছি ট্যাপ করুন, হ্যাঁ সবাইকে অনুরোধ করেছে আমাদের পায়েল দিদি ভাই, সবাই একটু ট্যাপ করে দেবেন। আমার শেয়ারে লিখছি ভালোবাসা নিতে চলে আসেন, হ্যাঁ সবাই লিখবেন, শেয়ারে লিখে দিবেন। ট্যাপ ডান লিখেছেন নুপুর ইসলাম, ধন্যবাদ। ট্যাপ ডান, ওয়াচিংটা বাড়ছে আর জন্য হয়ে গেছে, সবাই একটু দ্রুত করবেন, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া লিখেছেন সালমা আক্তার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। সালমা আপু অবশ্যই জানাবেন কেমন আছেন। দারুণ লাইভ লিখেছেন রূপনাথ মজুমদার, রূপান্তর মজুমদার, আসসালামু আলাইকুম ভাইয়া। হিলাল ভাই চলে আসছেন অনেকদিন পর, হিলাল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কলিজা ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন। ভাইয়া কেমন আছেন লিখেছেন তাসলিম ফারিয়া লিজাপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। লিজাপু আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আমাদের হিলাল ভাই চলে আসছেন অনেকদিন পর, নতুন জামাই, হিলাল ভাই হচ্ছে নতুন জামাই, নতুন বিয়ে করেছে, সবাই তাই স্বাগতম জানাবেন। শেয়ার ডান ভাইয়া লিখেছেন, ধন্যবাদ। অসাধারণ সুন্দর লাইভ চলছে লিখেছেন নুপুর ইসলাম আপু, সবাই একটু ট্যাপ করে দিই, হ্যাঁ সবাই একটু ট্যাপ করে দিই, অনেক সুন্দর লাইভ চলছে লিখেছেন সালমা আক্তার, ভালোবাসা অবিরাম লিখেছেন রূপনাথ মজুমদার। সবাই একটু যুক্ত হয়ে যায়, সবাই একটু যুক্ত হয়ে যায়, ঠিক আছে? আমার পরিবার থেকে কেউ আসলে তাকে পিনে দেন, অবশ্যই দিব, ফাহাদ হোসেন ভাই অবশ্যই দেব, সবাইকে পিন দেবো, ঠিক আছে? সবাইকে পিন দেবো, সবাইকে ভালোবাসা দেবো। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইজান, বিয়ে করে সময় পাচ্ছিলাম না ভাইয়া, আসলে বিয়ে করলে কেউ সময়টা পাওয়া যায় না, আসলে খুব ব্যস্ত টাইম, এখানে যাওয়া লাগবে, শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, নিজের বাড়িকে সামলা দিতে হবে, ব্যবসা অনেক কিছু, অনেক ঝামেলা, আপনার তো অনেক ঝামেলা, ব্যবসা পাতি, গাড়ি, নতুন বউ নিয়ে। সবাই পারলে দাদা ভাইকে 3 ঘন্টা পোস্ট করে দেবেন, অবশ্যই। দাওয়াত দিলেন না, হিলাল ভাইকে বলেছেন দাওয়াত দিলেন না, তো অবশ্যই দাওয়াত দেওয়ার কথা ছিল, কিন্তু হিলাল ভাই দাওয়াত দেয়নি আমাদের, সমস্যা নাই। হিলাল ভাই কিন্তু ইন্ডিয়া থেকে দেখছে, হিলাল ভাই কিন্তু ইন্ডিয়া থেকে লাইভ আমাদের সাথে যুক্ত হয়েছে। হিলাল ভাই একজন বড় মনে মানুষ, তিনি অনেক বড় মনে মানুষ, এবং তিনি একজন ফুল সেন্টার, হয়তো এখন নিয়মিত নাই, কারণ অনেক ব্যস্ত ছিল, বিয়ে ছিল, অনেক কিছু সামাল দিয়ে আসছে। লাইভে আসার আগে ভিডিও শেয়ার করলাম, অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা কেমন? হ্যাঁ সাব্বির, আমি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি তোমার কি অবস্থা অবশ্যই জানাবা সাব্বির। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়নি এখনো, হবে, লাইভ শেষে খাওয়া দাওয়া করা হবে। সবাই একটু দ্রুত কমেন্ট করি, হ্যাঁ সবাই একটু দ্রুত কমেন্ট করি। কমেন্ট কি আটকে গেল নাকি বুঝলাম না। সাধনা ব্লগ চলে আসছেন, শুভ সন্ধ্যা, কেমন আছেন দাদা ভাই?
কেমন আছেন দাদা ভাই? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান, আমাকে বন্ধু করে নিন, অবশ্যই আপনাকে বন্ধু করে নেবো। সাধনা ব্লগ আপনাকে অবশ্যই বন্ধু করে নেবো, কেননা বন্ধু করবো না, অবশ্যই বন্ধু করবো। আমার দিদি চলে আসছে, ধন্যবাদ। সাধনা দিদি ভাই চলে আসছে আমাদের ফরাদ হোসেন ভাই পরিবার থেকে, অবশ্যই আপনাকে বন্ধু করে নেবো এবং ফুলের ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে আপনার পরিবারে। অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকবেন, অবশ্যই পিনে দেবো, সবাইকে পিনে দিয়ে কমেন্টে দেবো, ঠিক আছে? সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন। ভেরি নাইস লাইভ লিখেছেন নুপুর আপু, ফুলের ভালোবাসা লিখেছেন সাধনা ব্লগ, ধন্যবাদ। শেয়ার ডান। আসমা বিনতে ফারুকি চলে আসছেন, ধন্যবাদ আপনাকে। শিউলি ফুলের ভালোবাসা জানিয়েছেন সাধনা ব্লগ, ধন্যবাদ আপনাকে। শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নুপুর আপু, দারুণ লিখেছেন। রূপনাথ মজুমদার, আপনাকে আমি বন্ধু করে নিচ্ছি, অবশ্যই বন্ধু করে নেবেন, আমি আপনাকে অবশ্যই বন্ধু করে নেবো এবং আপনার পরিবারে চলে যাবো, ঠিক আছে? সবাই একটু দ্রুত ট্যাপ করবেন, অবশ্যই ওয়াচিংটা বানানোর চেষ্টা করবেন আমাকে। সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সাধনা ব্লগ, ধন্যবাদ। নুপুর মজুমদার মেনশন করছেন আমাদের রূপনাথ মজুমদার আপু, ধন্যবাদ। চমৎকার লাইভ লিখেছেন নুপুর আপু, ধন্যবাদ। খুব সুন্দর লাইভ চলছে লিখেছেন সাধনা ব্লগ, ধন্যবাদ। সুন্দর লাইভ চলছে লিখেছেন ফরাদ হোসেন ভাই, ধন্যবাদ। ফরাদ হোসেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হেলাল ভাই এসে চলে গেল, কি বুঝলাম না, চলে গেল, হেলাল ভাই চলে গেছে। সবাই দ্রুত করবো, ঠিক আছে? সবাই দ্রুত করে যুক্ত হয়ে যাবো, যা কমেন্ট করছেন অবশ্যই। আমি আজকে প্রথম আমার এই যে নুপুর আপুকে বসিয়ে দেবো, ঠিক আছে? নুপুর আপুকে বসিয়ে দেবো প্রথম আমি নুপুরকে প্রথম যে আসছে নতুন আমার বন্ধু আসছে, নতুন জনকে আগে বসিয়ে দেবো, তারপরে আপনাদেরকে বসিয়ে দেবো, ঠিক আছে? আসলে অনেকদিন লাইভ করা হয় না, তো কেমন লাগছে আজকে জানো, সবাইকে ভুলে যাচ্ছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন পিন কমেন্টের সাথে, ঠিক আছে? আমি প্রথমেই বসিয়ে দিয়েছি আমাদের সাধনা ব্লগকে, ঠিক আছে? সাধনা ব্লগকে সবাই যুক্ত হয়ে যাবেন তার সাথে, দ্রুত যুক্ত হয়ে। মাশাআল্লাহ লিখেছেন ফরাদ হোসেন ভাই, খুব সুন্দর। আমার কমেন্ট কি আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ সাবির, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি, অনেক অনেক ভালোবাসা রইল লিখেছেন সালমা আক্তার। বিউটিফুল লিখেছেন স্বপ্না সম্পা বসু, ধন্যবাদ। সবুজ ফুল ভাই আমি প্রথম কমেন্ট করেছি, সমস্যা নাই নুপুর আপু, সমস্যা নাই, আপনি তো আছেন, সমস্যা নাই, আপনাকে আমি দিচ্ছি। নুপুর আপু আপনাকে আমি দিচ্ছি, সমস্যা নাই। আপনি আসলে যদি পারেন সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে? সবাই যদি পারেন শেয়ার করে দিবেন।